ফেব্রুয়ারিতে ভোট ধরেই ঘর গোছাচ্ছে বিএনপি। প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় এবার প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হচ্ছে দলটিকে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে একাধিক জরিপও। কিসের যোগ্যতায় এবার মনোনয়ন দেবে বিএনপি? কারাই বা পাচ্ছে ধানের শীষের টিকিট? বিএনপি নীতি নির্ধারণী সদস্যদের সঙ্গে আলাপ করে আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 18তে রাতের ভোট আর সবশেষ 24-এ ডামি ভোটের কবলে পড়ে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে দেশের একটি বড় অংশ। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে নিজের ভোট নিজে দেওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে তা আর হারাতে চায় না দেশের মানুষ। গেল 3টি নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার মধ্য দিয়ে যে অস্বস্তি ছিল সেটি এবার অনেকটাই কেটে গেছে বিএনপির। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠকের পর নির্বাচনের সময় নিয়েও সেই টানাপোড়েনও তেমন একটা নেই। প্রতিটি আসনেই রয়েছে দলের একাধিক যোগ্য প্রার্থী। দলটির নীতি নির্ধারকদের কাছে প্রশ্ন ছিল, এটিকে তারা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা। বিএনপির মতো একটা এত বড় দল, একাধিক প্রার্থী থাকাই তো স্বাভাবিক। একাধিক প্রার্থী না থাকলে তো মনে হতে পারে যে বিএনপিতে প্রার্থীর অভাব হয়েছে। একজনের জায়গায় 8 জন করে আবেদন করেছে, এবারও কম করবে না। তবে এটার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের যে নিয়ম কানুন আছে আমাদের গঠনতন্ত্রে, আমাদের যে স্থায়ী কমিটি, এই স্থায়ী কমিটির সকল সদস্য হচ্ছে মনোনয়ন বোর্ডের সদস্য। এই আবেদনগুলি মনোনয়ন বোর্ডে বিবেচনা হবে। বিগত সরকারের সুবিধাভোগী আর নব্য বিএনপি হলে ধানের শীষ প্রতীকে লড়াই করার সুযোগ থাকছে না। দলটির নীতি নির্ধারণী সদস্যরা জানালেন, ত্যাগীদের মূল্যায়ন, তরুণ মুখসহ বেশ কয়েকটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে ধরা হবে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে। আন্দোলনে ত্যাগ তিতিক্ষা যাদের আছে তারা অগ্রাধিকার পাবে। যার পাশ করার সম্ভাবনা বেশি থাকে সেটা আমাদের দ্বিতীয় কনসিডারেশনে আসবে। এবং সর্বশেষ আমরা ভবিষ্যতে যারা নেতৃত্ব দিতে পারে সেই রকম নেতৃত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা অগ্রাধিকার দেব। রাজনীতিতে যারা নেওয়ার জন্য আসে সেই জায়গাটা আমাদের সাবধান থাকতে হবে। তো সুতরাং সেই যেই সুযোগ সুবিধাবাদী সুযোগ সন্ধানী আছে তাদের থেকে সাবধান থাকতে হবে, তাদেরকে বাইরে রাখতে হবে, একেবারে সুচিন্তিতভাবে বাইরে রাখতে হবে তাদের। ধানের শীষ যাকে দেওয়া হবে এর বাইরে যদি কোনো বিএনপির সাথে সম্পর্কিত বিএনপি পদে আছে এই ধরনের ব্যক্তি যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যায় তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আসন বন্টন নিয়ে স্বৈরাচার পতন আন্দোলনের মিত্রদের সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি বিএনপি। নির্বাচনের তফসিল ঘোষণার পরই আসন এবং নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা শুরু হতে পারে বলেও ইঙ্গিত দিলেন দলটির নীতি নির্ধারকরা। গত 16 বছর যারা নিপীড়নের শিকার হয়েছে মাফিয়া সরকারের, তাদেরকে নিশ্চয়ই বিবেচনা করা হবে, জোটবদ্ধভাবে করার সম্ভাবনা আছে। শফিকুল হক, 71, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি তেল সরবরাহ ও দাম নিয়ে বিশ্বব্যাপী আশঙ্কা তৈরি হলেও সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান, যুদ্ধ দীর্ঘায়িত হলেও পেট্রোলিয়াম কর্পোরেশনের লাভের টাকা সমন্বয় করে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা আছে সরকারের। এছাড়া তেল সরবরাহকারী দেশগুলোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি থাকায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় আছে বলেও জানান তিনি। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান। আরও জানাচ্ছেন মুজাহিদুল হক রুমেন। ইরান ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও দাম নিয়ে আশঙ্কা তৈরি হয়। কিন্তু ইরান যখন যুদ্ধের কৌশল হিসেবে জ্বালানির অন্যতম বড় ভান্ডার মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালায়, তখন জ্বালানি সরবরাহ নিয়ে বড় মাথা ব্যথা তৈরি হয়। এমন অবস্থায় মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে জ্বালানি উপদেষ্টা দেশবাসীকে সুখবর দেন। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহকারীরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন। সোর্স মধ্যপ্রাচ্য হলেও অনেকেই সিঙ্গাপুর থেকে, আবার কেউ বা মালয়েশিয়া মার্কেট থেকে সরবরাহ করেন। প্রিমিয়াম এগুলো আগে থেকে ফিক্স করা আছে এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা
উইল অনার আওয়ার কন্ট্রাক্ট। আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। এখন আমরা তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করছি। খুচরা বাজারে দাম না বাড়িয়ে তেলের আমদানি দাম সমন্বয়ে পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে থাকা অর্থ সমন্বয়ের কৌশলও জানান তিনি। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়, কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না। জ্বালানির দাম বাড়লে দেশের সার্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ে তা থেকে মুক্ত রাখতে সরকার সচেষ্ট আছে বলেও জানান তিনি। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। 12 দিনের পাল্টাপাল্টি হামলার পর অবশেষে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। সব লক্ষ্য পূরণের পরই ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও। যদিও মঙ্গলবার সকালে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তবে আর কোনো হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। টানা 12 দিনের বিধ্বংসী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও ইসরায়েলে। তবে যুদ্ধবিরতির এই ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় 24 ঘন্টার মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি জানান তিনি। একই সাথে দুই পক্ষকেই এটি লঙ্ঘন না করার আহ্বান জানান ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়। আর ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে জানায় যুদ্ধবিরতির কথা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, সব লক্ষ্য পূরণের পরই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। বিবৃতিতে বলা হয়, অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দ্বিমুখী হুমকি দূর করেছে। এদিকে মঙ্গলবার সকালেও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। পরপর 3 দফায় দক্ষিণাঞ্চলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হয় বেশ কয়েকজন। এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের এই হামলা চালানোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ইসরায়েলে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। এরই মধ্যে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব হামলায় দেশটির একজন জ্যেষ্ঠ বিদ্যুৎ কর্মকর্তা সহ 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 33 জন। এই নিয়ে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানে এখন পর্যন্ত অন্তত 610 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন 4700-র বেশি মানুষ। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে মঙ্গলবার তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেল $2.69 কমে $68.79 ডালিয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম $2.7 কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $65.46 এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী দেখা গেছে। অবশেষে মধ্যপ্রাচ্যে শান্তির ইঙ্গিত। 2 সপ্তাহের উত্তাল সংঘর্ষ, রক্তপাত, ক্ষেপণাস্ত্র হামলা আর পারমাণবিক বোমার গর্জনের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আর এরপরই নিজেদের প্রচারের যুদ্ধে নেমেছে তারা। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্র 3 দেশই এই যুদ্ধে তাদের বিজয়ের গল্প বলছে। সেই গল্প জানাচ্ছেন শারমিন স্বপ্না। 13ই জুন ইরানে ইসরায়েলের আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হয় 2 দেশের যুদ্ধ। 2 সপ্তাহ ধরে চলে সংঘর্ষ ও ক্ষেপণাস্ত্র হামলা।
এরপর সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্পের এক নাটকীয় ঘোষণার মাধ্যমে যুদ্ধবিরতি শুরু হয়। ট্রাম্প জানান ইসরায়েল ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। অথচ এই ঘোষণার ঠিক আগ মুহূর্তে ইরান ও ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামারের আওতায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায়। ফলে বিশ্বজুড়ে শুরু হয় উদ্বেগ, এটা কি বড় কোনো যুদ্ধে রূপ নিতে চলেছে? এমন উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরই শুরু হয় বিজয় প্রচারণা। যুক্তরাষ্ট্র জানায় ইরানের পারমাণবিক ক্ষমতা চূর্ণ করে দিয়েছে তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমনকি কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পরও ট্রাম্প প্রতিশোধ না নিয়ে বলেন ধন্যবাদ ইরান আগাম জানিয়ে দেওয়ার জন্য। চুপ নেই ইসরায়েলও। তারা বলছে যুদ্ধ শুরুর আগেই তারা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা কাঠামো গুড়িয়ে দিয়েছে। তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের শীর্ষ কয়েকজন জেনারেলকে হত্যা করেছে। আর তাদের সবচেয়ে বড় জয় যুক্তরাষ্ট্রকে সরাসরি এই যুদ্ধে টেনে আনা। অন্যদিকে ইরানও বলছে তারা মাথা নত করেনি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে, লড়েছে এবং নিজেদের শর্তে যুদ্ধ থামিয়েছে। তাদের পক্ষ থেকে আগাম বার্তা দিয়েই কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে যাতে কোনো প্রাণহানি না ঘটে। এটা ছিল আসলে ক্ষতি না করেও নিজেদের শক্তি প্রদর্শনের একটি কৌশল। যুদ্ধবিরতির পর ঢাকঢোল পিটিয়ে 3 দেশের বিজয়ী ঘোষণার বিষয়টি বিশ্ব এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেননা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংসের কথা বললেও তেহরান তা অস্বীকার করছে। আর পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোও ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে নিশ্চিত নয়। ভবিষ্যতে তা আবার চালু হবে কিনা এ নিয়েও চলছে আলোচনা। এই দেশগুলোর মধ্যে দ্রুত কূটনীতি সক্রিয় না হলে আরও ভয়াবহ রূপে সংঘাত ফিরে আসার আশঙ্কা করছে বিশ্ববাসী। শারমিন স্বপ্না, ৭১। স্বাভাবিক হয়ে আসছে মধ্যপ্রাচ্যের 4টি দেশের ফ্লাইট। মধ্যরাতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। ইরান ইসরায়েল সংঘাতের জেরে সোমবার ফ্লাইট বন্ধ রাখায় বিপাকে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। ফ্লাইটগুলো রিশিডিউলে কাজ শেষ করে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়। যাত্রীদের নিজ নিজ এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যাত্রীরা ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার রাতে কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালায়। তখন নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা তথা আগমন ও বহির্গমন 2 ধরনের ফ্লাইটই স্থগিত করে। এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থাকা দুবাই, দোহা, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীদের উপর। এবার দেশের অন্যান্য খবর। ভবিষ্যতে আর কোনো মব সংস্কৃতি যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এমন কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি পরিস্থিতি সামলাতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শারমিনীরা রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণ-অভ্যুত্থানের মামলা তদন্ত, অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আর নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সংস্কৃতি ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। এদিকে সকালে আরেক অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, মব ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, আমরা অনেক মামলাও নিয়ে নিছি। আসামি ধরতে কারো বাড়িতে রাতে হানা দেওয়া বা দরজা ভাঙার মতো কিছুর অনুমতি দেওয়া হচ্ছে না বলেও জানান ডিএমপি কমিশনার। আমরা কেউ আইন হাতে
তুলে নেওয়ার অধিকার রাখি না। শারমিন নীরা, ৭১, ঢাকা। পুলিশ মব জাস্টিসের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন কাজে দলের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের এই ধরনের মব নিয়ন্ত্রণ করতে না পারাকে সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন আরেক রাজনৈতিক দলের প্রধান জুনায়েদ সাকি। সুমন তানভীরের প্রতিবেদন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশের অনুপস্থিতি বা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দুর্বলতার সুযোগে অনেককেই দেখা গেছে আইন হাতে তুলে নিতে। সময়ের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ফিরে এলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কথিত মব জাস্টিস, যার সর্বশেষ উদাহরণ উত্তরায় সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনা। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলছেন, মব নিয়ন্ত্রণ করতে না পারা বর্তমান অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু এটা একই সাথে অন্তর্বর্তী সরকারের একটা বড় আকারের ব্যর্থতার জায়গা, কারণ এই ঘটনা প্রথম নয়। মব আক্রমণ এখানে একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এবং নানাভাবে একে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। নুরুল হুদার ঘটনায় স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিষ্কার জানিয়ে দেন, মব জাস্টিসের সঙ্গে দলের কেউ জড়িত হলে ছাড় দেওয়া হবে না। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে। এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। অবশ্যই যারা এই কাজের সাথে জড়িত, তারা যারাই এই কাজ করেছে, তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এরই মধ্যে নুরুল হুদার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সুমন তানভীর, ৭১, ঢাকা। ২০২৪ সালের জন্য শেয়ার হোল্ডারদের নগদ ২০% লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানের ২৯তম বার্ষিক সাধারণ সভায় মঙ্গলবার এই ঘোষণা দেন বীমা কোম্পানিটির ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা কামাল। এ সময় তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার মাঝেও বীমা দাবি নিষ্পত্তি করে গ্রাহক আস্থা ধরে রেখেছেন তাদের প্রতিষ্ঠান। আগামীতেও এই সাফল্য ধরে রাখা হবে। জায়েদুল ইসলামের প্রতিবেদন। শিল্প কারখানা, স্থাপনা, অবকাঠামো, যোগাযোগ এবং পরিবহন বা আমদানি রপ্তানি যে কোনো বৈধ ব্যবসায় বীমার গুরুত্ব অপরিসীম। কারণ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগে প্রতিষ্ঠানের দেওয়া প্রিমিয়াম অনুযায়ী আর্থিক দাবির ক্ষতিপূরণ করে সংশ্লিষ্ট বীমা কোম্পানি। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় এর আর্থিক প্রতিবেদন অনুমোদন করে পর্ষদ চেয়ারম্যান তুলে ধরেন বৈশ্বিক অস্থিরতার মাঝেও প্রতিষ্ঠানটির সততার সাথে ব্যবসা এবং বিগত সময় সাফল্যের কথা। আমি আরও ধন্যবাদ জানাই বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এবং সকল কর্মকর্তা কর্মচারীদেরকে, যাদের আন্তরিকতা, সহযোগিতা এবং দক্ষ কর্মকাণ্ডে ২০২৪ সালের এই সাফল্য অর্জিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতেও গ্রাহক আস্থা ধরে রেখে শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স কোম্পানিটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে। সময় মতো বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে আপনাদের কোম্পানি সুনাম অর্জন করছে এবং সেই সাথে অভিজ্ঞ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মদক্ষতাকে কাজে লাগাইয়া কোম্পানির শক্ত ভিত্তি তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ নিয়মিত অগ্রগতি বয়ে নিয়ে আসবে। এই সময় কোম্পানির চেয়ারম্যান শেয়ার হোল্ডারদের জন্য ২০২৪ সালের বাৎসরিক মুনাফার ২০% নগদ লভ্যাংশ ঘোষণা দেন। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতি বছর মানসম্মত লভ্যাংশ ঘোষণা করে, তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে আমরা ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করছি। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির সম্মানিত বিনিয়োগকারীরা এর লভ্যাংশের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। আমি খুব আশাবাদী যে কোম্পানি পরিচালনা পর্ষদ ও শেয়ার হোল্ডারদের সহযোগিতা এবং সম্মত থেকে নির্দেশনায় আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাব। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংযুক্তি সহ অনলাইনে অনুষ্ঠিত এই সভায় আগামী দিনের জন্য বিভিন্ন এজেন্ডা অনুমোদন করেন কোম্পানির পরিচালক বৃন্দ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনর্বহাল করার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। গত 1 জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 1 যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে নির্বাচন কমিশনকে এ সংক্রান্ত সব বিষয় নিষ্পত্তির আদেশ দেন আদালত। পরদিন নির্বাচন কমিশনে দাড়িপাল্লা প্রতীকে নিবন্ধন ফেরত পাওয়ার আবেদন করে জামায়াত। এরপর বিগত সময়ের রায় বিশ্লেষণ করে জামায়াতকে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। 2016 সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। তখন উচ্চ আদালতের চিঠির প্রেক্ষিতে 2017 সালের 9 মার্চ দাড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করে ইসি।